আজ বড় বোনের বিয়ে, বাড়িতে তুমুল হইচই, গান বাজনা বাজছে। বসে আছি ঘরের এক কোণে, ঠিক বসে নয়, বন্দি করে রাখা হয়েছে লোকচক্ষুর আড়ালে, তালা বন্ধ বাহির থেকে। বের হওয়ার কোনো উপায় নেই। যৌতুকের বিনিময়ে আমার সৎ বোন তৃতীয়াপুর বিয়ে হচ্ছে। আমি বরাবর যৌতুকের বিরুদ্ধেই ছিলাম। তাদের মুখে শুনেছি ছেলে সরকারি চাকরি করেন, এক কথায় রাজি হয়ে যান। যৌতুকের প্রসঙ্গ উঠলে প্রথমে ঘাবড়ে গেলেও পরে ঠিক রাজি হয়ে যান। 10 লক্ষ টাকার বিনিময়ে বিয়ে হচ্ছে তিতির পাখির। বোনটা আমার বড্ড অবুঝ, ভালোবাসার কাঙাল। মা বাবার মিষ্টি কথাই ভুলে বিয়েতে রাজি হয়ে যায়। একে তো বাল্যবিবাহ, তার উপর যৌতুক। চোখের পাতায় ত্রন্দা এসে হানা দিচ্ছে, মস্তিষ্কে নিউরন জানান দিচ্ছে ঘুমের। গান বাজনার আওয়াজে আমার তন্দ্রা থেমে নয়। চোখের পাতা ভারী হওয়ায় পেছনের দায়ী আমার সৎ মা। খাবারের সাথে ঘুমের মেডিসিন মিশিয়ে দিয়েছেন। তিরাপুকে এক পলক দেখার বহু জনমের ইচ্ছা। আঁখি মেলে তাকাতেই নিজেকে আবিষ্কার করলাম অন্ধকারটা ঘরে। কখন অন্ধকার ঘনিয়ে এসেছে। কপাটের ফাটল দিয়ে আসছে এক ফালি আলো। বাইরে ঝলমল করছে বাহারি রকমের লাইটিং। কপাটের ফাটক দিয়ে কাউকে দেখার চেষ্টা করলাম, আশেপাশে কাউকেই দেখতে পেলাম না। বিকট শব্দে গান বাজনা বাজছে, আমার আওয়াজ কারো কর্ণ অবধি যাচ্ছে না। চারদিকে মিলিয়ে যাচ্ছে আমার আওয়াজ, অন্ধকারকে আপন মনে হচ্ছে। সুপ্ত হৃদয়ে বেদনার ঝড় বয়ে যাচ্ছে। সৎ বোন বলে তিতির বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারলাম না, না অন্য কোনো কারণ আছে। আজানের ধ্বনি কানে আসতেই তন্দ্রা ভেঙে যায়। কখন চোখের পাতায় তন্দা এসে হানা দিয়েছে। কপাট খুলে প্রবেশ করলেন সৎমা তানিমা আফরোজ। মনের ভিতর সুপ্ত অনুভূতি জেগে উঠল। ক্ষোভ নিয়ে সৎমা কড়া ভাষায় বলে উঠলেন, নিধি, নামাজ পড়ে জলদি আয় তো, অনেক কাজ বাকি আছে, আর যেন দ্বিতীয়বার ডাকতে না হয়। চোখ দুটো লাল রক্তবর্ণ ধারণ করেছে। হয়তো তিতির আপুর জন্য সারা রাত কান্না করেছেন। ভালোবাসার একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন, তবুও রাগী স্বভাবটা এখনো রয়ে গিয়েছেন। নিধি মাথা নাড়িয়ে সম্মতি জানালো, হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। নিধি মাথার ওড়না দিয়ে বাইরে পা রাখলো, চারিদিকে এক পলক তাকিয়ে পর্যবেক্ষণ করে নিল। অজু করে এসে ফজরের সালাত আদায় করে নিল। সৎমার আদেশ পালন করতে ধীরে পায়ে এগিয়ে যাচ্ছে। সৎমায়ের ঘরে প্রবেশ করতে দেখতে পেল কিছু লোকের সাথে কথা বলছেন। বাবা নীরব মাহমুদ নিস্তব্ধ হয়ে বিছানার এক কোণে বসে আছে, চোখে মুখে হাজারো চিন্তার ভাঁজ। নিধি গুটি পায়ে বাবার পাশে বসতেই বাবা কেঁপে উঠল। ভেজা নাওয়ে নিধির দিকে তাকালো। তনিমা আফরোজ নিধির দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আমার ছোট মেয়ে নিধি, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। নিধিকে ইশারা করে কাছে ডাকলো। ভালোবাসায় আলতো করে জড়িয়ে ধরে বললেন, তোকে অনেক লেখাপড়া করাবে। মাসুদ হাজিম তোকে ঢাকা নিয়ে যাবে, তোকে বড় স্কুলে ভর্তি করাবে। আনন্দে চোখের কোণে জল আসলো। সৎমাকে জড়িয়ে নিধি বলল, সত্যি মা, আমি ঢাকায় লেখাপড়া করব? আমি অনেক বড় হব, ডাক্তার হব। আমি গ্রামের সবাইকে বিনা টাকায় চিকিৎসা করব, আর কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না। হ্যাঁ মা, তোর জন্য অনেক দোয়া রইল। খুব খারাপ লাগছে তোর জন্য, আজকেই তোকে চলে যেতে হবে। কোনো সমস্যা নেই, আমি আজই ওনাদের সাথে ঢাকায় যাব। নীরব মাহমুদ নিভৃতে নীরবে বসে চোখের জল লুকানোর চেষ্টা করছেন। এক মেয়ের ভালো করতে গিয়ে অন্য মেয়ের ধ্বংস দেখছেন স্বয়ং চোখে। বাবা হয়েও কিছু করতে পারছেন না। সূর্যের সোনালি কিরণ ধরণীর বুকে পড়তেই ঢাকার উদ্দেশ্যে বের হয়েছে নিধি। মনের মাঝেই অজানা ভয় কাজ করছে। দৌড়ে বাবা নীরব মাহমুদকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছে। 15 বছরের কিশোরী মেয়ের এটাই মনে হয় শেষ জড়িয়ে ধরা, আর কোনোদিন দেখা হবে না বাবার সাথে। তনিমা আফরোজ নিধির হাত ধরে হাফিজের হাতে তুলে দিয়ে বললেন, নিধিকে নিয়ে যান। নিধিকে উদ্দেশ্য করে বললেন, নিধি, প্রথম দিকে একটু খারাপ লাগবে মা, ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। মন খারাপ করবি না। 6 মাস পর পর তোকে বাড়িতে ঘুরতে নিয়ে যাব। কোনো কথা বলার সুযোগ পেল না ছোট্ট নিধি।
ভ্যানে করে চলে আসতে হলো ঢাকা বাস স্ট্যান্ডে। নয়নদয় ঝাপসা হয়ে আসছে, অজানা অজানা দুটো মানুষের সাথে এত দূর পাড়ি দিচ্ছে। মাসুদ নামের লোকটা 3টে টিকিট কাটলেন, উঠে পড়লেন বাসে। কিছু সময়ের মাঝেই তাদের বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। নিধি জানলার পাশে বসে আছে, অজানা অচানা গন্তব্যে পাড়ি দিচ্ছে। ঝোড়ো হাওয়ায় নিধির অবাধ্য চুলগুলো উড়ছে। নিধি প্রথম ঢাকায় যাচ্ছে। বাইরের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে নিধির কখন তন্দ্রা চলে এসছে বুঝতেই পারিনি। হাফিজের ডাকে নিধির ঘুম ভাঙে। ঘুম ঘুম চোখে হাফিজকে দেখে ভয় পেয়ে যায়। পরক্ষণই মনে পড়ে যায় হাফিজ তাকে ঢাকায় নিয়ে এসেছেন পড়ানোর জন্য। নিধি ঘুমমাখা কণ্ঠে বলল, আমরা এখন কোথায় আছি? আমরা কি ঢাকায় চলে এসেছি? হ্যাঁ, আমরা চলে আসছি। এখন অন্য গাড়িতে করে দিতে হবে। বাস থেকে নেমে একটা সিএনজি ভাড়া করলো মাসুদ। সিএনজি এসে থামলো বিশাল বড় বাড়িতে। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়লো অনেক মেয়েকে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে নিধির। হাফিজ নিধির হাত টানতে টানতে 2 তলায় নিয়ে গেল। হাফিজ শক্ত করে চেপে ধরে আছে নিধিকে, ছেড়ে দিলেই যেন পালিয়ে যাবে। একটু বেশি করে চেপে ধরলে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। একটা রুমে এসে হাফিজ নিধির হাত ছেড়ে দিল। কারুকার্য করা সুন্দর পালঙ্কে বসে আছেন সুন্দর মাঝবয়সী রমণী। হাফিজ নিধির উদ্দেশ্যে বলল, কৌসিমি একটা, যে কেউ তাকে দেখে পিতা হয়ে যাবে। এই প্রথম সব থেকে কম বয়সী কৌসিমি পেলাম ভাইজি। এমনি এমনি 6 লক্ষ টাকা দিইনি, আমি তার ছবি দেখেই 6 লক্ষ টাকা দিচ্ছি। আজ রাতেও শাওন চৌধুরী আসবে, তার জন্য এই মেয়েকে তৈরি কর। ছোট্ট খুকিকে দেখে শাওন চৌধুরীর মন উতলা হয়ে যাবে। নিধির মাথায় আকাশ ভেঙে পড়ল। বুঝতে বাকি রইল না এই মহলের সবাই দেহ ব্যবসা করে। বাংলা ভাষায় বলে নিষিদ্ধ পল্লী। এখানে সমাজের কিছু মানুষ তাদের লোভ লালসা মেটাতে আসে। ধপাস করে বসে পড়ল নিধি। মুহূর্তের মাঝেই স্বপ্ন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। চোখ থেকে অঝোরে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। এজন্য বাড়ি থেকে আসার সময় এত খারাপ লাগছিল। বাবা কেন নীরবে নিভৃতে বসে অঝোরে কান্না করছিলেন? বাইজি নামের ভদ্রমহিলা নিধির দিকে এগিয়ে এসে বলল, এই মেয়ে, নাম কি তোর? কান্না থামা। যে কাজে তোকে আনছি সে কাজ কর। তোর মা তোকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে। কান্নায় কথা বলতে পারছে না। টাকার জন্য সৎমা বিক্রি করে দিল। নিধি বুঝতে পারলো তাকে বিক্রি করা টাকা দিয়েই তিতিরাপুর বিয়ে দিবে। ভেজা কাপা কাপা গলায় বলল, তাসফিয়া নিধি। নিধি বাইজির পা ধরে ভেজা গলায় বলল, আমাকে এখান থেকে যেতে দেন, আমি এসব কাজ করতে পারবো না। আমি আপনার মেয়ের মতো, আমাকে প্লিজ মুক্তি দিন। মহিলার কণ্ঠে যেন তৃপ্তির হাসি ফুটে উঠল। নিধিকে লাথি দিয়ে দূরে সরিয়ে দিল। রাগী গম্ভীর কণ্ঠে বলল, তুই এখান থেকে পালিয়েও যেতে পারবি না। তোকে আমি টাকা দিয়ে কিনছি। এখানে শুধু আসার পথ আছে, যাওয়ার পথ বন্ধ। তুই অনেক কচি। পুরুষ মানুষ কচি মেয়ে পছন্দ করে বেশি। এখন তোর কাজ হলো পুরুষ মানুষের মন জয় করা। এমন বাজে ভাষা শুনে নিধির মরে যেতে ইচ্ছে করছে। এখনো এত বাজে কথা শোনেনি সে। সৎমা সারাদিন কাজ করালেও খারাপ ভাষায় কথা বলেনি। নিধি ফ্লোর থেকে উঠে আবারও বাইজির পা ধরল। অসহায় দৃষ্টি নিয়ে তার দিকে তাকায়। চোখে হাজারো স্বপ্ন, মনে হাজারো ভয় বাসা বেঁধেছে। নয়নজোড়া বলে দিচ্ছে নিধি কত অসহায়। কাপা কাপা গলায় বলে উঠল, আমাকে এখান থেকে যেতে দিন, আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো, কিন্তু আমি এইসব কাজ করতে পারবো না। আমার উপর দয়া করুন। আমাদের মাঝে কোনো দয়া নেই। তোর মতো মেয়ের প্রতি দয়া দেখিয়ে আমি পথে বসবো? হুঙ্কার দিয়ে ডাকলেন শ্যামলী নামের একজন মেয়েকে। সাথে সাথে দৌড়ে প্রবেশ করলো শ্যামলী নামের মেয়েটি। মেয়েটির চোখে অনেক মায়া, ঠোঁটের কোণে কষ্টের রেখা। জোর করে ঠোঁটের কোণের হাসির রেখা বজায় রেখেছে। উজ্জ্বল ফর্সা না হলেও গাঢ় লিপস্টিক, কপালে ছোট্ট একটা টিপ, লম্বা খোলা কেশে অনেক সুন্দর লাগছে। নিচু গলায় বলল, বাইরে কি করতে হবে? নিধিকে শ্যামলী নামের মেয়ের দিকে ধাক্কা দিয়ে বলল, এই মেয়েকে ভালো করেও কাজ বুঝিয়ে দে। আর হ্যাঁ,
একে দেখে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে পারে না, কিন্তু অনেক চতুর মেয়ে, চোখে চোখে রাখবে। শাওন চৌধুরীর জন্য তাকে তৈরি কর। সন্ধ্যা ঘনিয়ে আসছে, একটু পর শাওন চৌধুরী চলে আসবেন। শ্যামলী মাথা নাড়িয়ে নিধিকে টানতে টানতে একটা ঘরে নিয়ে যায়। নিধি অনবরত কান্না করেই যাচ্ছে। শ্যামলী রুমে এসে কপাট বন্ধ করে দিল। কপাট বন্ধ করার শব্দে নিধির আত্মা কেঁপে উঠল। শ্যামলীর পা ধরে বলল, আপনি আমার বড় বোনের মতো, আমার সাথে এমন অন্যায় করতে দিবেন না। আমাকে দয়া করে এখান থেকে যেতে দিন। আপনার ছোট বোনের মতো, আপনার ছোট বোনের সাথে হলে আপনি কি ঠিক থাকতেন? নিধির প্রতি শ্যামলীর খুব মায়া হলো। অদৃশ্য ভালোবাসার বন্ধন জেগে উঠল। কিঞ্চিৎ ভালোবাসায় ভরে উঠল শ্যামলীর মন। নিজেকে বড় বোনের আসনে বসালো। নিধিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নিধি হতভম্ব হয়ে গেল। ভেজা গলায় বলল, আমাদের জীবন চার দেয়ালে বন্ধ হয়ে গেছে বোন। এখান থেকে আমাদের মুক্তি নেই। আমিও তোর মতোই ছিলাম। আমাকে নরপশু ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, তাদের ভোগের বস্ত্র হয়ে বেঁচে আছি। নিধি শ্যামলী নামের মেয়েকে জড়িয়ে ধরে বলল, এখান থেকে পালানোর কোনো পথ নেই। আমি এখান থেকে পালিয়ে যাব। আমাকে একটু সাহায্য করবেন? আমি এখান থেকে পালাতে পারলে আপনাকে অন্ধকার জগৎ থেকে বের করে নিয়ে যাব। শ্যামলী নিধির চোখের পানি মুছে দিয়ে বলল, এখান থেকে পালানোর কোনো পথই নেই। আমিও তোর মতন অনেক পালানোর চেষ্টা করছি, দিন শেষে ব্যর্থ হয়ে এখানে থেকে যেতে হয়েছে। আমাকে শুধু মূল দরজার বাহির বের করে দিবেন, তারপর আমি পালাতে পারবো। আমি সবার চোখে ফাঁকি দিতে পারবো। যেদিকে দুই চোখ যাবে সেই দিকেই যাব, তবুও নিষিদ্ধ পল্লীতে থাকবো না। নিধিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে বলল, এখান থেকে পালানো যায় না। এখান থেকে সেই বেরিয়ে যেতে পারে যাকে কেউ কিনে নেয়। তবে তুই দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর। তুই যদি কোনো বড় লোক টাকাওয়ালার মন জয় করতে পারিস, তাহলে তোকে এই অন্ধকার জগৎ থেকে নিয়ে যেতে পারে। তবুও মুক্তি নেই, রক্ষিতা হিসেবে রাখবে তোকে। প্রতি রাতে বিছানা শেয়ার করতে হবে। ভালো কাজের জন্য কেউ নিয়ে যাবে না। ঠোঁটের কোণায় হাসির রেখা ফুটে উঠলেও মুহূর্তের মাঝেই বিলীন হয়ে যায়। নিধির চোখে মুখে ফুটে উঠল আগুনের লাভা। কঠিন কণ্ঠে বলল, আমি এখান থেকে আজ রাতেই পালাবো। আমার কথা মিলিয়ে নেবেন। আপনার কাছে ঘুমের মেডিসিন থাকলে দেন। সুন্দরী মেয়েরা শুধু রূপ দেখায় না, সুন্দরী মেয়েদের কাছে অনেক কলা কৌশল আছে। শাওন চৌধুরী হবেই আমার মুক্তির কুটি। তার মাধ্যমে আমি এখান থেকে পালাবো। রাত গভীর হওয়ার সাথে সাথে ছেলে মানুষের আনাগোনা বেড়ে গেল। ধীরে ধীরে নিষিদ্ধ পল্লী পুরুষ মানুষে ভরে গেল। অবশেষে অন্ধকার পল্লীতে প্রবেশ করল শাওন চৌধুরী। নিধির ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। মেয়েদের জীবন খুবই অদ্ভুত। নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে না। পরিবারের থাকা অবস্থায় মেয়েদের সিদ্ধান্ত পরিবারের লোকজন নিবে। বিয়ের পর স্বামী। অর্ধেক কষ্ট পরিবার থেকেই পেয়ে আসে, বাকি অর্ধেক কষ্ট প্রাণপ্রিয় ভালোবাসার মানুষের কাছ থেকে পায়। তবুও হাসি মুখে সব মেনে নিচ্ছে। সৃষ্টিকর্তা মেয়েজাতিকে অসীম ধৈর্য শক্তি দিয়ে সৃষ্টি করেছেন। ধৈর্যের সীমা কখনো লঙ্ঘন করেন না। সেই জন্য সৃষ্টিকর্তা মেয়েজাতিকে মা হওয়ার ক্ষমতা দান করেছেন। নিধি জীবনের সম্পূর্ণ কষ্ট এক পরিবার থেকেই পেয়েছে। কেমন বাবা, এক মেয়ের ভালোর জন্য অন্য মেয়েকে নরকে পাঠান? বাবা নীরব মাহমুদের প্রতি ক্ষোভ ঘৃণা জ্বলজ্বল করছে। একই রক্ত থেকে সৃষ্টি করেছেন দুই বোন নিধি ও তিতিরকে। দুইজনকে বরাবর দুই চোখে দেখা হচ্ছে। নিধির চোখের জল বাঁধ মানছে না, অনবরত ঘৃণার অশ্রু হয়ে ঝরে যাচ্ছে। নিধি চোখের জল মুছে শ্যামলীকে বলল, আমি যখন এই নিষিদ্ধ পল্লীতে এসেছি, তখনও নিষিদ্ধ পল্লীকে ধ্বংস করব। আর কোনো অসহায় মেয়ের স্বপ্ন ভাঙতে দেব না। কোনো অসহায় মেয়ের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। চোখে অগ্নি, ঝাঁঝালো কণ্ঠস্বর এখনই জ্বালিয়ে দেবে সবকিছু। মস্তিষ্কের নিউরন জানান দিচ্ছে সবকিছু তছনছ করতে, কাল বৈশাখী ঝড়ের মতো সর্বত্র ছিন্ন ভিন্ন করতে। শ্যামলীর মুখে উজ্জ্বল হাসির রেখা ফুটে নিধির কাঁধে হাত রেখে উৎফুল্ল কণ্ঠে বলল, আমাকে তোর যুদ্ধে পাশে পাবি বোন। আমি নিজের জীবন বাঁচিয়ে রেখে তোকে পালাতে সাহায্য করব। নিধি মুগ্ধ নয়নে শ্যামলীর দিকে তাকালো।
অজানা অচেনা এই নিষিদ্ধ পল্লীতে কেউ তার সঙ্গ দিল। সৎমায়ের কথা মনে পড়তেই রাগের দেহ কেঁপে উঠল। গম্ভীর রাগী গলায় বলল, এখন থেকে আমরা কখনো নিজের জীবন উৎসর্গ করব না। অন্যের জন্য কত নিজের জীবন উৎসর্গ করব। নিজের জীবনকে ভালোবাসতে শিখেন, উৎসর্গ করবে সেই পাপী মানুষগুলো। শ্যামলী মুখ ফুটে কিছু বলতে যাবে, ঠিক তখনই কপাটে হাঁক পড়ল। পুরুষালী কণ্ঠে ভেসে আসে কর্ণধারে। দুয়ারের অপর পাশ থেকে গম্ভীর কণ্ঠে বলল, শাওন সুদে চলে এসেছো? ভাইজি নতুন মেয়েকে শাওন সুদের রুমে পাঠাতে বললো। নিধির আত্মবিশ্বাসে ভালোবাসা দেখে শ্যামলীর চোখে জল এসে পড়েছে। চোখের জল মুছে বলল, এই তো কাজ শেষ, 5 মিনিটের মধ্যে আমি নিধিকে পাঠিয়ে দিচ্ছি। দেরি ভাইজি পছন্দ করেন না, দিতে না চাইলে জোর করে ঘরে দিয়ে আসবে। আইজি ওই মেয়ের ডানা কাটবে ভাইজি। শ্যামলী দীর্ঘশ্বাস ফেলল। বুকের শূন্যতায় চিনচিন ব্যথা অনুভব করলো। নিজেকে স্বাভাবিক করে বলল, দেরি হবে না মাসুদ ভাই, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। মাসুদ নামটা শুনে নিধির কোমল নিষ্পাপ মনটা কেঁপে উঠল। মাসুদ আর হাফিজ নামের লোক দুটোই তাকে নিয়ে এসেছে। ভয়ে ঠোঁট শুকিয়ে গেল নিধির। জিভ দিয়ে ওষ্ঠোধ্বয় ভিজিয়ে নিল। নামটা যেন ভয়ের কারণ হয়ে দাঁড়ালো। মুহূর্তেই ভয়টা ক্ষোভ, রাগ, ঘৃণায় রূপান্তরিত হলো। মাটির সাথে মিশিয়ে দিতেও দুবার চিন্তা করবে না। শ্যামলীর দিকে তাকাতেই নিধি বলল, আমি সব বুঝতে পেরেছি, আমায় নিয়ে চিন্তা করবেন না। আমার জীবনে নতুন পথ চলা শুরু হবে আজ থেকে। শ্যামলী নিধির হাত আলতো করে ধরল। নিধিকে নিয়ে গেল বাইজির রুমে। গম্ভীর রাগী গলায় বলল, বাইজি মেয়ে কিছুতেই সাজতে যাচ্ছে না, এমনি ধরে নিয়ে আসলাম। শাহন চৌধুরী তাকে এমনি পছন্দ করবে, উনি বুঝতে পারবেন নিধিকে এই রূপে দেখে। বাইজি নিধিকে মাথা থেকে পা পর্যন্ত পরখ করে দেখল। নিধি ভয়ে চুপসে গেছে। বাইজির ঠোঁটে কোণে হাসির রেখা ফুটে উঠল। নিধি চারপাশে একবার ঘুরে বলল, কিছুই লাগবে না, একে দেখি সঞ্চয়দের মাথা এমনিতেই ঘুরে যাবে। বাইজির ঠোঁটের কোণে বিশ্বজয়ের হাসি। নিধি কিছু একটা ভেবে ভেজা গলায় বলল, আমি এসব কাজ করতে পারবো না। আমাকে যে কাজ দেবেন আমি সেই কাজই করব। দয়া করে আমাকে দিয়ে জঘন্য কাজ করাবেন না। মামনি, তোমাকে এই কাজ করতেই হবে। কাজটা মন দিয়ে করো। ভালো কাজ করতে পারলে নিজের মতো চলতে পারবে, তবে 4 দেয়ালের ভিতরে। নিধি অসহায় দৃষ্টিতে বাইজির দিকে তাকালো। বাইজি শ্যামলীকে চোখের ইশারায় বলল নিধিকে রুমে দিয়ে আসতে। শ্যামলী মাথা নাড়িয়ে সম্মতি দিল। কোনো কিছু নিধির দৃষ্টির আড়াল হলো না। শ্যামলী বেশ শক্ত করে নিধির বাহু ধরল। নিধির নিষ্পাপ মুখের দিকে এক পলক তাকিয়ে শাওনের ঘরের দিকে পা বাড়ালো। শাওনের ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ল শ্যামলী। ফিসফিস করে বলল, বাইরে প্রায় সব জায়গায় সিসি ক্যামেরা আছে, এখানে কোথাও কোনো সিসি ক্যামেরা নেই। যেখানে গাড়ি পার্ক করে সেদিকে ক্যামেরা নেই। তুমি চাইলে কারোর গাড়ি ডিপিতে করে যেতে পারো। গাড়ির ডিকির কথার অর্থ বুঝতে পারল না নিধি। প্রশ্নবোধক দৃষ্টি তাকিয়ে আছে শ্যামলীর দিকে। শ্যামলী নিধির দৃষ্টি মুহূর্তেই পড়ে নিল। সাথে সাথে নিধিকে সবকিছু বুঝিয়ে দিল। নিধি আল্লাহর নাম নিয়ে শাওন চৌধুরীর রুমে ঢুকলো। রুমে অ্যালকোহলের বিশ্রী গন্ধে মোমো করছে। নিধির বমি আসার উপক্রম। হাতে অ্যালকোহলের গ্লাস নিয়ে বাজে দৃষ্টিতে নিধির দিকে তাকায়। সামনের চুলগুলো চোখ অবধি। দেখে মনে হচ্ছে বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে। বয়স 28 হবে। ছিমছাম গঠনের অধিকারী। নিধি নিজের হাতের দিকে তাকিয়ে শাওনের দিকে তাকায়। নিধির থেকে 1000 গুণ ফর্সা। ঠোঁটের কোণে নেশাগ্রস্ত হাসি। গ্লাস টেবিলের উপর রেখে হেলে দুলে নিধির দিকে কদম ফেলে এগিয়ে আসে। নিধি ভয়ে দেওয়ালের সাথে লেপটে যায়। শাওন একদম নিধির কাছে চলে আসে। দূরত্ব নেই বললেই চলে। মুখ থেকে বিশ্রী গন্ধ আসছে। নিধির গালে আলতো স্পর্শ করে বলল, তোমার অপরূপ সৌন্দর্যে আমি মুগ্ধ। তুমি শাওন চৌধুরীর মন জয় করে নিয়েছো।
নিধির মুখের একদম কাছে কথাগুলো বলল। ঘৃণায় নিধির গা গিনগিন করছে। দেহের সমস্ত শক্তি দিয়ে শাওনকে ধাক্কা দিল। শাওন নিজেকে সামলাতে পারল না। ভাগ্য ভালো বিছানার উপরে পড়েছে। নিধির মনে পড়ে যায় তার কাছে ঘুমের মেডিসিন আছে। বিগড়ে যাওয়া শাওনকে ঘুমের দেশে পাঠিয়ে নিজের কাজ করবে। শাওনের খুব রাগ হয়। তেড়ে নিধির দিকে আসতেই নিধি শাওনের বুকে হাত রেখে বলল, এখনই এমন অবস্থা, সারা রাত আমার সাথে যুদ্ধ করবেন কিভাবে? সামান্য ধাক্কা সহ্য করতে পারেন না? নিধির কথাগুলো কি আদেও শাওনের উপর কোনো প্রভাব ফেলেছে? এক দৃষ্টিতে নিধির দিকে তাকিয়ে আছে। শাওনের দৃষ্টি নিধির দিকেই আবদ্ধ। নিধি শাওনের হাত টেনে বিছানায় বসিয়ে দিল। শাওন রীতিমতো একটা ঘুরে চলে যাচ্ছে। নিজের লোভ সামলাতে পারছে না। অ্যালকোহলের গ্লাস হাতে নিয়ে খুব সাবধানে ঘুমের মেডিসিন মিশিয়ে দিল। মনে হাজারো ভয় হানা দিচ্ছে। নিধি শাওনের কাঁধে হাত রেখে ড্রিঙ্কসের গ্লাসটা হাতে দিল। মুচকি হেসে বলল, চোখের তৃপ্তি, মনের তৃপ্তি, শারীরিক চাহিদা তো সবই মেটাতে হবে, সেই জন্য তো ড্রিঙ্কস অতি গুরুত্বপূর্ণ। শাওনের দৃষ্টি নিধির দিকে। একদম নিষ্পাপ একজন কিশোরী। ডাগর ডাগর আঁখি মেলে তাকায়। ঠোঁটের কোণে ঝর্ণার ঝলমল হাসি। কান্না করায় চোখ দুটো ফুলে ফেপে উঠেছে। নিধিকে দেখে একটু মায়া হলো। পরক্ষণে মস্তিষ্কের নিউরনের প্রতিটি স্নায়ু অন্য কিছু নাড়া দিল। কোমল হৃদয়ের মানুষ কঠিন মানুষে পরিণত হলো। একের পর এক গ্লাস ড্রিঙ্ক করতে লাগলো। উন্মাদের মতো অ্যালকোহল সেবন করতে দেখে নিধির ঠোঁট প্রসারিত হলো। পরক্ষণেই গালে থাপ্পড় পড়ল। নিধি ছিটকে বিছানায় লুটে পড়ে। হ্যাঁচকা টান দিয়ে বিছানা থেকে নিধিকে তুলে টাল সামলাতে না পেরে শাওনের বুকে মাথা ঠেকে। মাথাটা ভন ভন করে ঘুরছে। আরও একটা থাপ্পড় পড়ল নিধির গালে। নিধির গালের রক্ত টকবক করছে। চোখ থেকে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছে। ঘুমের মেডিসিনের কোনো প্রভাব পড়ল না শাওনের উপর। নিধিকে বিছানায় চেপে ধরে নিধির পাতলা গোলাপি রঙের ওষ্ঠে শাওনের ওষ্ঠ মিলিয়ে দিল। কথা বলার শক্তিটুকু পাচ্ছে না। নিধির জীবনের আলো কি এখানেই নিভে যাবে? মিনিট দুয়েকের মাঝে শাওন নিধির উপর সমস্ত ভর ছেড়ে দিল। ওষ্ঠধয় সরিয়ে নিয়েছে। নিধি বুঝতে পারল শাওন চৌধুরী ঘুমের রাজ্যে পাড়ি জমিয়েছে। কিছুক্ষণ আগের ঘটনা চোখের সামনে বারবার প্রতিচ্ছবি হচ্ছে। নিধি শাওনকে দূরে ঠেলে উঠে পড়ল। কপাট খুলে বাইরে উকি দিতেই মাসুদকে দেখতে পেল। অন্যদিকে ঘুরে থাকায় নিধিকে দেখতে পায়নি। নিধি বুঝতে পারছে না কি করবে। মাসুদের চোখ জহুরির মতন। ফাঁকি দিয়ে কিভাবে যাবে? হঠাৎ কাঁধে কারোর স্পর্শে কেঁপে ওঠে। চিৎকার করতে নিলেই নিধির মুখ চেপে ধরে। সপাং করে রুমের ভেতরে নিয়ে যায়। চোখ মেলে সামনের মানুষকে দেখে নিধির অন্তর আত্মায় পানি আসলো। হাঁপ ছেড়ে জড়িয়ে ধরল। শ্যামলী আলতো করে জড়িয়ে ধরে বলল, তোর জন্য পোশাক সংগ্রহ করছি। তোকে এখান থেকে বের হতে হলে ছেলেদের পোশাক পরতেই তোর জন্য পোশাক সংগ্রহ করেছি। তোকে এখান থেকে বের হতে হলে ছেলেদের পোশাক পরেই বের হতে হবে। শাওনকে ঘুম পাড়িয়ে দিয়ে খুব ভালো করেছিস। মিটমিটে আলোয় নিধির গাল দেখে চমকে উঠল শ্যামলী। অজান্তেই চোখের কোণে অশ্রু চলে আসলো। ঠোঁটও যেন ফুলে গেছে। কিছু বলল না। নিধির হাতে ছেলেদের পোশাক দিয়ে বলল, জলদি শার্ট প্যান্ট পরে নে, আমি একটা ব্যবস্থা করছি। নিধির মাথা নাড়িয়ে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে গেল। শ্যামলী শাওন চৌধুরীর প্যান্টের পকেট থেকে ওয়ালেট সংগ্রহ করলো। বেশ ভালো টাকাই ছিল। ততক্ষণে নিধি পোশাক চেঞ্জ করে আসছে। নিধির হাতে টাকাগুলো দিয়ে বলল, এখান থেকে দ্রুত পালিয়ে যা। এখন সবাই নারীর প্রতি আসক্তি মেতে আছে। মাসুদ, হাফিজ এখন নারীদের দখলে। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তোকে কেউ চিনতে পারবে না। সাবধানে থাকবি। নিধি শ্যামলীকে জড়িয়ে ধরে কান্না করে দিল। কি বলে ধন্যবাদ দিবে জানা নেই। নিষিদ্ধ পল্লীতে যে ভালো মানুষের বাস আছে তা শ্যামলীকে দেখে বোঝা যায়। শ্যামলীও নিধির মতন চক্রান্তের শিকার হয়ে নিষিদ্ধ পল্লীতে এসেছে। শ্যামলী চোখের জল মুছিয়ে বলল, আর কোনো কান্না নয়। আল্লাহ যেন তোকে এখান থেকে বের হতে সাহায্য করে। জানি না আল্লাহ এই প্রতিটার দোয়া কবুল করবে কিনা। আমি তোর জন্য আল্লাহর কাছে এখনই মুনাজাত করব। শ্যামলীকে দেখলে বোঝা যায় কতটা কষ্ট স্বীকার করে নিষিদ্ধ পল্লীতে আপন করে নিয়েছে। নিধি শ্যামলীকে প্রতিজ্ঞা করে বলল, আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকতে আমি আপনাকে এখান থেকে নিয়ে যাব। আপনাকে নরক থেকে বের করা আমার দায়িত্ব। কথা না বাড়িয়ে শ্যামলী নিধিকে মূল দরজায় নিয়ে আসে।
দরজায় এনে ধাক্কা দিয়ে বের করে দিয়ে লোকচক্ষুর আড়ালে নিধির দিকে ছোট্ট একটা ছুরি ছুড়িয়ে দিয়ে বলে, তোর পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবি। এখানে কেউ মারা গেলে কেউ কিছু জানতে পারবে না। নিধিকে কিছু বলার সুযোগ না দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দিল। নিধি ছুরি হাতে নিয়ে দেখল চিকচিক করছে, কাউকে স্বর্গে পাঠানোর জন্য যথেষ্ট। ভয়ে ভয়ে অন্ধকার পথে হাঁটা ধরল, কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। লোকটি ভদ্রতার খাতিরে বলল, নিধির দিকে হাত বাড়িয়ে দিল। নিধির ক্যাপ মাটিতে পড়ে যাওয়ায় খুব দ্রুত পড়ে নিল, যার জন্য অপরের লোকটা কিছু বুঝতেই পারল না। একটু আগেই গাড়ি পার্ক করেছে লোকটি। নিধি সাহায্য ছাড়াই উঠে পড়ল। লোকটিকে চকিত নজরে নিজের দিকে তাকিয়ে অন্ধর মহলে পা বাড়ালো। নিধি একে একে সকল গাড়ির ডিকি দেখতে লাগলো। 2-3টে গাড়ির ডিকি দেখার পর অন্য একটা গাড়ির ডিকি আনলক দেখে সুযোগ বুঝে উঠে পড়ল। হাত তুললে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করলো। চোখের পাতায় কখন তন্দ্রা হানা দিয়েছে বুঝতে পারিনি নিধি। ক্লান্ত দেহে তন্দ্রা নিমেষেই চলে আসে। আঁখি মিলে নিজেকে অন্ধকার আবিষ্কার করে। জড়ো হয়ে শুয়ে আছে গাড়ির ডিকিতে। রাতের ঘটনা চোখের সামনে ভেসে উঠল, সাথে সাথে অন্তরাত্মা কেঁপে উঠল। ডিকি থেকে বের হওয়ার জন্য হাত উঁচু করতেই বুঝতে পারল ডিকি লক করা। নিধির মাথায় আকাশ ভেঙে পড়ল। এখান থেকে কিভাবে মুক্তি পাবে? আদৌ কি কেউ এখানে আসবে? ভাবতে পারছে না, মাথা ধরে আসছে। কিছুদিনের মধ্যেই ক্লান্ত হয়ে গেছে ছোট্ট কিশোরীর মন, যেন মৃত্যু নিধির দুয়ারে হানা দিচ্ছে। উপায়ন্ত না দেখে ডিকিতে আঘাত করতে থাকলো। নিধি কি আদেও নিষিদ্ধ পল্লী থেকে বের হতে পেরেছে, নাকি অন্য কোনো বিপদের সম্মুখীন হচ্ছে? মহান আল্লাহ তাআলা সর্বত্র ধৈর্যশীলদের পাশে থাকেন। বিপদে ধৈর্য ধারণ করতে হবে। কণ্ঠে আল্লাহর পবিত্র বাণী ধ্বনিত হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদের সময় এই আয়াত পড়তে হয়। যখন নিধি সকালবেলায় কোরআন পড়ার জন্য মাদ্রাসায় যেত, তখন হুজুর বলেছিলেন বিপদে ইউনুস সূরা পাঠ করতে। আল্লাহর নাম নিয়ে নিধি ইউনুস সূরা পাঠ করতে থাকলো। কণ্ঠে ধ্বনিত হচ্ছে আল্লাহর পবিত্র বাণী, আর পা দিয়ে গাড়ির ডিকিতে আঘাত করছে। একসময় ক্লান্ত হয়ে আঘাত করা বন্ধ করে। যেখানে শেষ সেখান থেকেই শুরু। শেষবারের মতন নিধি ডিকিতে আঘাত করলো, সাথে সাথে ডিকি খুলে গেল। আঁখি বন্ধ করে দীর্ঘশ্বাস নিল। আল্লাহকে হাজার হাজার শুকরিয়া জানালো। আঁখি মেলতে তাকাতেই চকিত হয়ে যায়। তার সামনে দাঁড়িয়ে আছে রাতের সেই ধাক্কা দেওয়ার লোকটি। লোকটি তাকে চিনে ফেলেনি তো? অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে নিধির দিকে। নিধির প্রাণ যায় যায় অবস্থা, তবে অন্তরে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। সে নিষিদ্ধ পল্লীর বাইরে ডিকি থেকে নেমে বলল, আমাকে সাহায্য করার জন্য আপনার কাছে আমি কৃতজ্ঞ। নিধির দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। নেত্রদ্বয় লাল বর্ণ না ধারণ করলেও বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে। আঁখি ছুঁই ছুঁই কিছু চুল, খোঁচা খোঁচা দাঁড়িয়ে, তবে ভয় নিধির উনার দিকে তাকাতে পারছে না। লোকটি নিধির দিকে এক কদম এগিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, তুমি আমার গাড়িতে কি করছো? আমি গাড়ি ভেঙে ফেলবো নাকি? নিধির কান্না পাচ্ছে। ছোট্ট কিশোরীর মন কোনো উত্তর পারছে না। উনি কি আমায় চিনতে পারছে না? রাতেই তো ওনার সাথে নিষিদ্ধ পল্লীতে ধাক্কা লাগলো। নিষিদ্ধ পল্লীর কথা মনে পড়তে ঘৃণায় গা ঘিন ঘিন করে উঠল। ঘৃণায় ভয়ে কান্না করে দিল। লোকটি ঘাবড়ে যায়, চকিত হয়ে বলল, কান্না করার কি আছে? তুমি আমার গাড়িতে কি করছিলে? ওকে, বলতে হবে না। এটা বলো, তোমার বাসা কই? এবার আরও কান্নায় ভেঙে পড়ে নিধি। দুদিন নিধির উপর দিয়ে যা বয়ে গেছে তা মনে করতে চাচ্ছে না, তবুও ভেজা গলায় বলল, আমার নাম তাসফিয়া নিধি। আমি গ্রাম থেকে এসেছি। আমাকে খারাপ লোকদের কাছে বিক্রি করে দেয়। আমি তাদের কাছ থেকে কোনো রকম পালিয়ে আসি। বিশ্বাস করেন, আমি চোর নই। নিধি অঝরে কান্না করতে থাকে। নিধির প্রতি লোকটির খুব মায়া হয়। শান্ত কণ্ঠে প্রশ্ন করল, ঢাকায় তোমার কোনো রিলেটিভ আছে? নিধি মাথা নাড়িয়ে সম্মতি দিল। ঢাকায় তার কোনো রিলেটিভ নেই। নিধির মাথায় নিচু করে আছে, কোথায় যাবে জানা নেই। লোকটি নিধির মাথা তুলে ধরে বলল, আমার নাম মাহির আহমেদ মুগ্ধ। তুমি আমাদের বাসায় থাকতে পারবে, তবে একটা শর্তে।
নিধি আশার আলো দেখতে পেল, ঠোঁটের কোণা কিঞ্চিত প্রসারিত হলো, চোখের জল মুছে বলল, আমি আপনার যে কোনো শর্তে রাজি। আমি সব কাজই পারি। আমাকে যে কাজই দেবেন আমি সেই কাজই করব। আমার সাথে বাসায় আসো। দেখে মনে হচ্ছে উদরে কিছু পড়েনি। কিছু খেয়ে নাও, তারপর তোমার কাজ বুঝিয়ে দিব। নিধি মুগ্ধকে অনুসরণ করে পিছু পিছু চলতে থাকে। বিশাল বড় এরিয়া জুড়ে মুগ্ধদের বাড়ি। 3 তলা বিশিষ্ট বাসাতে খুব সুন্দর। বাড়ির সামনে বাহারি রকমের ফুলের সমাহার, সেখানে দোলনার ব্যবস্থাও আছে। অন্য পাশে একটা ছোট্ট সুইমিং পুল। নিধি প্রথম সুইমিং পুল দেখছে। ছবিতে দেখেছে সুইমিং পুলের পানি নীল, আজ বাস্তবেই দেখলো সুইমিং পুলের পানি নীল। আদৌ কি নীল তা বুঝতে পারছে না। অবাধ্য হাত দিয়ে ছুতে ইচ্ছে করছে তার। নিজের অবুঝ ইচ্ছা দমিয়ে রাখলো। মুগ্ধ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো, সাথে নিধি ভেতরে প্রবেশ করলো। নিধির চোখ আটকে যায় সিঁড়ির উপর। হুট করে মুগ্ধকে জড়িয়ে ধরে বলল, ওই লোকটা এখানে কি করছে? লোকটা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। নিধি মুগ্ধকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। মুগ্ধর মনে শীতল হাওয়া বয়ে গেল। লুকিয়ে থাকা সুপ্ত অনুভূতি জেগে উঠল মুগ্ধর মনে। মুগ্ধ সামনে তাকিয়ে দেখে শাওন সিঁড়ি দিয়ে নামছে। তখন শাওন তাদের সামনে এসে দাঁড়ালো। নিধি অনবরত ভেজা গলায় বলছে, শাওন চৌধুরী আমায় মেরে ফেলবে। এই মেয়ে, এসব কি বলছো? আমি তোমায় মারতে যাবো কেন? আপনি দূরে যান, কাছে আসবেন না। আপনি খুব খারাপ। আমার কাছে আসার চেষ্টা করবেন না। মুগ্ধ নিজেকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, নিধি, বউয়ের কিছু নেই। শাওন তোমার কোনো ক্ষতি করবে না। আমি আছি তোমার পাশে। তুমি শাওনকে কিভাবে চিনো? নিধি নিজেকে শান্ত করতে পারছে না। সেই থাপ্পড়ের কথা মনে পড়ছে বারংবার। সিংহের মতো ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহ সহায় ছিল বলে বেঁচে গেছে। নিধির মাথা নাড়িয়ে সম্মতি দিল, যার অর্থ সে শাওন চৌধুরীকে চেনে। শাওন চকিত হয়ে বলল, তুমি আমায় কিভাবে চেনো? তোমার সাথে কি আগে কখনো দেখা হয়েছে? আমার মনে পড়ছে তোমার সাথে দেখা হয়েছে। শান্ত হয়ে বসো। তোমার সাথে কি খারাপ কিছু হয়েছে? শাওন আমার জমজ ভাই, এজন্য আমাদের চেহারার অনেক মিল আছে। অনেকে ভুল করে, কিন্তু তুমি চিনে ফেলছো। তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। শাওন চৌধুরী ড্রিঙ্কস সেবন করলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমি ওনাকে গতকালই রাতেই দেখেছি। গতকাল রাতে আমাকে মেরে ফেলতে চেয়েছিলেন। আমি ওনার কাছে সাহায্য চেয়েছিলাম বাজার জন্য। উনি আমাকে সাহায্য না করে আমাকে নিধি আর কিছু বলতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। নিধি উপলব্ধি করতে পারল সে অনবরত মিথ্যা বলে যাচ্ছে। তার মিথ্যা কেউ ধরতে পারছে না। একটা সময় সৎমায়ের অত্যাচার থেকে বাঁচার জন্য মিথ্যে বলতো, তবে কখনো বাঁচতে পারিনি। বাঁচতে পেরেছে তিথির মাধ্যমে। তিথির তাকে সবসময় মায়ের অত্যাচার থেকে বাঁচাতো। বাবা সবকিছু দেখেও না দেখার ভান করেছিলেন। দীর্ঘশ্বাস ফেলে পুরনো কথা স্মরণ করলো। শাওন চৌধুরী নিধির কাছে মাথা নত করে বলল, আমার মাথা ঠিক থাকে না। আমার তখন কি হয়ে যায় ভাবতেই পারি না। ঠিক ভুলের পার্থক্য করতে পারি না। আমি নিজেকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করব। আমার দ্বারা পরবর্তীতে তোমার কোনো ক্ষতি হবে না। নিধি ভয়ে শাওন চৌধুরীর দিকে তাকাচ্ছে না। মুগ্ধ ঠোঁটের কোণে হাসির রেখা, যেন এখানে কোনো সিনেমাটিক কথা চলছে। তবে নিধি বুঝে নিল এই দুই ভাই নারীর প্রতি আসক্ত। সেজন্য তাদের আনাগোনা লেগে থাকে নিষিদ্ধ পল্লীতে। আমার উপরই হিংস্র কুসুপ্ত ঝাঁপিয়ে পড়বে না তো? মুখ দেখে মানুষ চেনার উপায় নেই। মুখ দেখে তো বুঝতেই পারেনি হাফিজ আর মাসুদকেও। মুগ্ধ একজন সার্ভেন্টকে ডেকে বলল, নিধিকে খাবার দাও। নিধি, খাবার শেষ করে আমার রুমে আসো। তোমাকে তোমার কাজ বুঝিয়ে দেব। ঠিক আছে। মুগ্ধ নিধির দিকে এক পলক তাকিয়ে উপরে চলে গেল। শাওন চৌধুরী নিধির দিকে তাকিয়ে আছে মুগ্ধ দৃষ্টিতে। দুনয়নে তৃপ্তি নিয়ে নিধিকে দেখতে ব্যস্ত। চোখের পলক ফেলছে না। নিধিকে নিজেকে গুটিয়ে নিল। আমতা আমতা করে বলল, কিছু বলবেন? নিধির কথায় শাওনের ঘোর কাটে। বুঝতে পারলো সে বেহায়ার মতো নিধির দিকে তাকিয়েছিল। কি আছে এই ছোট্ট মেয়ের মাঝে, যার দিকে তাকালে সবকিছু ভুলে যায়? চোখে তৃপ্তি মিটবে না হাজার বছর তাকিয়ে থাকলেও। শাওনকে অফিসের পোশাকে দারুণ লাগছে। শাওন অপ্রস্তুতভাবে বলল, তোমায় দেখছি। পরক্ষণেই বুঝতে পেরে বলল,
আমি খুবই অনুতপ্ত কিভাবে একটা নিষ্পাপ মেয়ের সাথে খারাপ আচরণ করলাম, যাকে দেখে মনের কোণে সুপ্ত অনুভূতি জেগে ওঠে, শীতল হাওয়া বয়ে যায়, তার সাথে কিভাবে আমি খারাপ ব্যবহার করলাম। নিধি অবাক চোখে শাওনের দিকে তাকায়। মা জানানো ভেজা গলায় বলল, আপনার কিছুই মনে নেই? আপনি রাতে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছেন, আমায় পরপর 2টা থাপ্পড় দিয়েছেন। আল্লাহ সহায় ছিল বলে আমি বেঁচে ফিরেছি। বলে নিধি কান্না করে দিল। শাওনের বুকে চিনচিন ব্যথা তীব্র ব্যথায় পরিণত হলো। বুঝতে পারলো খুব খারাপ কাজ করতে চেয়েছিল মেয়েটার সাথে। নিধির দিকে তাকিয়ে অপরাধী কণ্ঠে বলল, আমি তোমার সাথে কোনো অন্যায় করে থাকলে আমায় ক্ষমা করে দাও, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। শাওন চৌধুরীকে যাতে যতটা খারাপ ভাবছিল তিনি ততটা খারাপ নন। একদম বাচ্চাদের মতন ক্ষমা চাইছেন, যেন ক্ষমা না করলে এখনই কান্না করবে। নিধির খুব মায়া হলো। ঠোঁটের কোণে হাসি নেই, তবুও বৃথা চেষ্টা করলো ঠোঁটে প্রসারিত করতে। কোমল কণ্ঠে বলল, আপনাকে এক শর্তে আমি ক্ষমা করতে পারি। আমার শর্তে রাজি হলে আপনাকে আমি ক্ষমা করে দেব। বাচ্চা মেয়ের আবার শর্ত? তোমার কী শর্ত থাকতে পারে? তবে কথা দিচ্ছি, তোমার শর্ত মেনে নেওয়ার চেষ্টা করব। নিধির মনে আরও একটা আশারও দেখা দিল। মুগ্ধ নিধিকে কি কাজ দেবে? কাজটার কথা মাথায় রেখে বলল, আমি সময় মতো বলবো, আপনার লেট হয়ে যাচ্ছে। তাদের কথার মধ্যে সার্ভেন্ট নিধির জন্য খাবার নিয়ে আসে। শাওন বসা থেকে দাঁড়িয়ে বলল, নিধির যা লাগে সব কিছুর ব্যবস্থা করো। নিধি আমার গেস্ট, তার যেন কোনো প্রকার অযত্ন না হয়। জি স্যার, কোনো সমস্যা হবে না। ম্যাম, খাবার খেয়ে নিন। শাওন নিধির দিকে এক পলক তাকিয়ে চলে গেল। নিধিকে রেখে যেতে ইচ্ছা করছে না। নিধির কাছেই মন রয়ে গেছে। 30 বছর মন ছোট নিধির কাছেই আটকা পড়ে গেল। কখনো কেউ শাওনের মনে জায়গা করে নিতে পারেনি। শারীরিক চাহিদা মেটানোর জন্য ছিল নিষিদ্ধ পল্লী, কিন্তু নিধিকে দেখে মনের ভালোবাসনা উঁকি দিল। মুচকি হেসে রুম থেকে চলে গেল। ক্ষুধায় পেট ইঁদুর দৌড়চ্ছে। নিধির সামনে অনেক খাবার দেখে ইচ্ছা করছে সব কিছু একসাথে খেয়ে ফেলতে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখলো। এক লোকমা খাবার মুখে পুরে সার্ভেন্টকে উদ্দেশ্য করে বলল, আপু, আপনার নাম কি? আপনি দেখতে অনেক সুন্দর। আমার নাম তিথি, সবাই আমাকে তিথি বলেই ডাকে। তিথির নাম শুনে নিধি বিষম খেলো। তিথির নামের সাথে মিল আছে। পানি পান করে বলল, আমি আপনাকে আপু বলে ডাকতে পারি? আমার নাম নিধি, আমি আপনাকে আপু বলেই ডাকবো। আমার আপুর নামের সাথে আপনার নামের মিল আছে। আমার আপুর নাম তিথির। আমার ছোট বোনের নাম তিতির, আমার নামের সাথে মিল রেখে বাবা তার নাম তিতির রেখেছেন। আমাকে আপু বলে ডাকলে কোনো সমস্যা নেই, কেউ কিছু মনে করব না। আপু, এই বাসায় শাওন আর মুগ্ধ ছাড়া কেউ থাকে না, কাউকে তো দেখতেও পারছি না। সাইলাস চৌধুরী থাকেন, শাওন স্যার মুগ্ধ স্যারের মা, ওনার পা ভেঙে গেছে, ডাক্তার ওনাকে বেড রেস্টে থাকতে বলেছেন। প্রায় 6 মাস হলো এখনো হাঁটতে পারছেন না। ডাক্তার ওনাকে হাঁটতে বলেছেন, কিন্তু উনি হাঁটার চেষ্টা করে না। ওনার বাবা কই? তিথি ফিসফিস করে বলল, বাবার কথা কখনো জানতে যাবে না। জানতে চাইলে 2 ভাই খুব রেগে যান, আমরাও কিছু জানি না। কথা বলার মাঝেই নিধির খাবার শেষ হয়ে যায়। নিধিও শাওনের বাবার সম্পর্কে কিছু জানতে চাইল না। নিধি বেসিন থেকে হাত মুখ ধুয়ে এসে বলল, মুগ্ধর রুমটা কোন দিকে? আমাকে মুগ্ধর রুমে নিয়ে যাবে একটু আপু? আমি এই বাড়িতে এর আগে কখনোই আসিনি। তিথি নিধিকে নিয়ে মুগ্ধ রুমের সামনে এসে বলল, তুমি মুগ্ধ স্যারের সাথে কথা বলো, আমি রুমে যেতে পারবো না, অনুমতি ছাড়া ওনার রুমে আমাদের যাওয়া নিষেধ। তিথি চলে গেল। নিধি চিন্তায় পড়ল, একটা পরপুরুষের ঘরে কিভাবে যাবে? এভাবে যেতে মন সায় দিচ্ছে না। কারু কাজ করা কপাটে হাত দিতেই খুলে গেল, যেন নিধির জন্যই খুলে রেখেছে। উকি দিয়ে দেখলো কেউ নেই। ধীর পায়ে মুগ্ধ রুমে প্রবেশ করলো। বিশ্বাসের উপর নির্ভর করে সম্পর্ক। সম্পর্কে বিশ্বাস চূর্ণ হলে সম্পর্কের বাঁধন ছিন্ন হয়ে যায়। নিধির বিশ্বাস আছে মুগ্ধ তার সাথে খারাপ কিছু করবে না।
নিধি রুমে প্রবেশ করে মুগ্ধকে দেখতে পেল না। মুগ্ধর রুম সুন্দরভাবে সাজানো গোছানো দেখে নিধির চোখ আকাশ পানে। এতদিন যা টিভির পর্দায় দেখে এসেছে আজ নিজ চোখে দেখছে। মুগ্ধ নয়নের রুমের প্রতিটি সামগ্রী দেখতে ব্যস্ত, ভুলেই গেছে মুগ্ধর সাথে দেখা করতে এসেছে। মুগ্ধর ধ্বনি কানে আসতেই নিজের ভাবনা থেকে বাস্তব জগতে ফিরে আসে। মুগ্ধ বারান্দায় কারোর সাথে যেন ফোনে কথা বলছে। নিধির অবাধ্য পা বারান্দায় রাখলো। নিধির উপস্থিতি বুঝতে পেরে মুগ্ধ ফোন রেখে নিধির দিকে তাকালো, মুচকি হেসে বলল, দাঁড়িয়ে আছো কেন? এখানে এসে বসো। বারান্দায় বসার জন্য ছোটোখাটো বসার ব্যবস্থা করেছে। মুগ্ধর দিকে তাকিয়ে নিজেকে গুটিয়ে নিল। মুগ্ধর গায়ে কোনো শার্ট বা টি শার্ট নেই, 2 কোয়ার্টার প্যান্ট পরিহিত। খালি গায়ে গ্রামের অনেক মানুষকেই দেখেছে, তবে খারাপ লাগেনি। মুগ্ধকে কেন জানি খারাপ লাগছে। নিধির বিনয়ের সাথে বলল, আমি এখানে ঠিক আছি। আমাকে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য আসতে বলেছিলেন। আমায় কি কাজ করতে হবে? মুগ্ধ নিধির দিকে তাকালে অন্য জগতে হারিয়ে যায়। নিজেকে সংযত করলো এদিক ওদিক তাকিয়ে। গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও কেন বাধা পড়ছে নিধির উপর? মনের মাঝে তুমুল ঝড় বয়ে যাচ্ছে। মুগ্ধ কিছু বলছে না বলে নিধি নিজে থেকেই ভাইয়া বলে সম্বোধন করলো। মুগ্ধর মাথায় বজ্রপাত পড়ল। চকিত গলায় বলল, তুমি আমায় কি বলে ডাকলে? আমাকে বাইয়া বলে ডাকলে? মুগ্ধ নিজের কর্ণকে বিশ্বাস করতে পারছে না। নেত্রোদ্বয়ে হাজার প্রশ্ন উকি দিচ্ছে। মুখ হাঁ করে নিধির দিকে তাকিয়ে আছে। মুগ্ধর চাহনি নিধি বুঝতে পারল না। পুনরায় বিনয়ী স্বরে বলল, আমি আপনাকে ভাইয়া বলেই ডাকবো। আপনি মানা করলেও আমি ভাইয়া বলেই ডাকবো। এখন মুখটা বন্ধ করেন, নয়তো মুখের মশা ঢুকে যাবে। মুগ্ধ নিজের বোকামি বুঝতে পেরে হেসে ওঠে। একটু আগে যতটা খারাপ লাগছিল এখন খারাপ লাগছে না। কত মধুর কণ্ঠে ভাইয়া ডাক শুনতে পারল। ভাইয়া ডাকটা কি মুগ্ধর বাজে ভাবনাকে আড়াল করলো? নেশাগ্রস্ত হচ্ছে না নিধিকে দেখে। অদ্ভুত ভালোবাসার টান অনুভব করলো। মুগ্ধ চেয়েছিল তার ছোট্ট পুতুলের মতো একটা বোন থাকবে। তার কি সেই আশা পূর্ণ হবে এবার? মুগ্ধ ঠোঁট প্রসারিত করে মুচকি হেসে বলল, তুমি আমাকে বাইয়া বলে ডাকতে পারবে, আমার কোনো সমস্যা নেই। আমিও তোমাকে আজ থেকে বোনের নজরে দেখব। এখন কাজের কথায় আসি। ভাইয়া, আপনি আমাকে কাজ বুঝিয়ে দিতে চেয়েছিলেন। আমাকে কি কি কাজ করতে হবে? আমি তোমাকে কাজ দেওয়ার জন্য ডাকিনি। তোমার বাসা কোথায়? তোমার মা বাবা কি করেন? তোমাকে নিয়ে তাদের নিশ্চয়ই চিন্তা হচ্ছে। আমাকে তোমার বাসার ঠিকানা দাও, আমি তোমাকে সাবধানে পৌঁছে দিব। নিধির চোখের কোণায় অশ্রু ঝলমল করে উঠল। চোখের পাতা বন্ধ করলে টুপ করে গড়িয়ে পড়বে অশ্রু। ঘন পাপড়ি দয় ভিজে উঠে দৃষ্টি ঝাপসা হয়ে আসলো। হুট করেই 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। নিজেকে শান্ত রেখে বলল, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমাকে যদি বের করে দেন তাহলে আমায় রাস্তায় থাকতে হবে। আবার বাজে লোকগুলো ধরে নিয়ে যাবে। আমার বাবা পৃথিবীতে থেকেও আমার কাছে মৃত। বাবা হওয়ার কোনো দায়িত্বই পালন করেননি উনি। মুগ্ধ নিজের চোখের জল মুছে দিয়ে বলল, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি তোমার ভাইয়ের বাসায় থাকবে। তবে 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 আমার হয়ে তোমার একটা কাজ করে দিবে। নিধি উৎফুল্ল উত্তেজিত কণ্ঠে বলল, আমি সব কাজ করে দেব। বলেন আমায় কী কাজ করতে হবে? মুগ্ধ নিজের ফোনের ওয়ালপেপারে একটা মেয়ের পিক দেখিয়ে বলল, আমার গার্লফ্রেন্ড। আমি কিছুতেই মাকে আমার বিয়ের কথা বলতে পারছি না। কিছু বলতে গেলেই শাওনের কথা বলেন। আমার থেকে কিছু মুহূর্তের বড় শাওন। সে বিয়ে করার পর আমায় বিয়ে করাবে। 30 বছর হয়ে গেল শাওন বিয়ে করতে রাজি নয়। আমার একাকিত্ব ভালো লাগে না। আমার হয়ে তুমি মাকে বুঝাবা। কোনো চিন্তা করতে হবে না। নিজের কাছে এসব কিছুই না। আমাকে আপনার মায়ের সাথে পরিচয় করিয়ে দেন। কিভাবে সফল হয় দেখে যান। মুগ্ধ নিধিকে তার মায়ের রুমে নিয়ে আসলো। শাইলা চৌধুরী বিছানায় শুয়ে আছেন। মুগ্ধর দিকে না তাকিয়ে বললেন, মুগ্ধ আজ অফিসে যাওনি কেন? অনেক বেলা হয়ে গেল। শাওন একা একা সব কাজ করছে। মা, নিধি আসছে। আজ থেকে নিধি আমাদের সাথে থাকবে। নিধি আমার ছোট বোন হয়েও এ বাসায় থাকবে। এক নিশায় চোখ বন্ধ করে মুগ্ধ কথাগুলো বলল।
মায়ের মুখের উপর কথা বলার সাহস নেই। সায়া চৌধুরী ছেলের দিকে দৃষ্টি মেলে তাকান, নেত্রোদ্বয় বন্ধ, ওষ্ঠ কাঁপছে। আরও অনেক কথা বলার আছে, কিন্তু বলতে পারছে না। শায়লা চৌধুরী গম্ভীর কণ্ঠে বলল, 2 মিনিটের মধ্যে অফিসে যাবে, এ নিয়ে তোমার সাথে পরে কথা বলবো। তুমি এখান থেকে যেতে পারো। মুগ্ধ নিধির দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলল, চোখের ইশারায় চলে যেতে বলল, যেন সিংহের খাঁচায় তারা ধরা পড়েছে। দুজনে চলে যাওয়ার জন্য কদম ফেলতেই রাগী গম্ভীর কণ্ঠে বললেন, এই মেয়ে, আমি কি তোমাকে যেতে বলেছি? শুধু মুগ্ধকে যেতে বলেছি। ইশারায় অনেক কথা বলতে পারা সৃজনশীলতা। মুগ্ধ, আমি তোমার সৃজনশীলতাকে রেসপেক্ট করি। এখন নিজের সৃজনশীলতার বুদ্ধি অফিসের কাজে লাগাও। মুগ্ধ ধরা পড়া চোরের মতো সায়রা চৌধুরীর দিকে এক পলক তাকিয়ে চলে যায়। প্রতিটি মা তার সন্তানকে শাসনে রাখতে ভালোবাসেন। শাসনে রাখলে সন্তানরা ঠিক ভুলে বিচার করতে পারে। সায়রা চৌধুরী নিজেকে ভালোভাবে দেখে গম্ভীর কণ্ঠে বললেন, এই মেয়ে, এইভাবে পথের মূর্তির মতো দাঁড়িয়ে কেন? আমার কাছে এসে বসো, আমি দেখতে চাই মুগ্ধর বোন কেমন। সায়া চৌধুরী চোখের দিকে এক পলক তাকিয়ে চোখের পাতা নিচু করে ফেলল। সামনের দিকে কদম যাচ্ছে না। একটা একটা কদম যেন এভারেস্টের জয়ের সমান। কাপা কাপা পায়ে সায়া চৌধুরীর সামনে দাঁড়ালো। ভীতু কাপা কাপা গলায় বলল, আসসালামু আলাইকুম ম্যাডাম। সায়া চৌধুরী সালামের জবাব দিয়ে বললেন, তোমার নাম কি? তোমার বাসা কোথায়? মুগ্ধর সাথে তোমার পরিচয় কিভাবে? আমার নাম তাইশফিয়া নিধি। আমি গ্রাম থেকে এসেছি। আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচান মুগ্ধ ভাইয়া। ওনার সাথে আমার পরিচয় অল্প সময়ের। তোমার বাবা মা কি করেন? দেখে মনে হচ্ছে বয়স তেমন হয়নি। বাচ্চা মেয়েকে কিভাবে একা ছাড়েন? আমার মা বেঁচে নেই। বাবা পৃথিবীতে বেঁচে থেকেও আমার কাছে মৃত। কোনোদিন বাবার কর্তব্য পালন করেননি উনি। যত ভালোবাসা সবই ছিল আমার বোন তিতির জন্য। তোমার বাবা কোথায়? ওনাকে আমাদের বাসায় আসতে বলো। সায়া চৌধুরীর কণ্ঠ স্বাভাবিক, কিন্তু সেই কণ্ঠে হাজারো প্রশ্ন। ওনাকে দেখে মনে হচ্ছে ওনার সামনে মিথ্যা বলা যাবে না। নিধি ভেজা গলায় বলল, আমার বাবা খোঁজ নিতেও কখনোই আসবে না। আমাকে বাবা এবং সৎমা মিলে বিক্রি করে দিয়েছেন নিষিদ্ধ পল্লীতে তিতিরাপুর বিয়ের যৌতুকের টাকার জন্য। গতকালই আমি গ্রাম থেকে ঢাকায় আসি। আমাকে বলা হয় আমার লেখাপড়ার জন্য ঢাকায় আনা হয়েছে। পড়ার নামের জায়গা হলো নিষিদ্ধ পল্লীতে। আমার উপর দিয়ে বয়ে গেল কালবৈশাখীর ঝড়। নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছিল। আত্মহত্যা মহাপাপ। সেখানে আমাকে সাহায্য করতে এগিয়ে আসে শ্যামলী নামে একটি মেয়ে। ওনার সাহায্যে আমি পুরুষের পোশাক পরে বের হতে পেরেছি। গাড়ির ডিপিতে আশ্রয় নেই, আর সে গাড়িটা ছিল মুগ্ধ ভাইয়ার। আমি এই বিষয়ে কাউকে কিছুই বলতে পারিনি। আমি এখন গ্রামে ফিরে গেলে আমায় আবার বিক্রি করে দেবেন। সৎমা আমায় একদম সহ্য করতে পারে না। নিধি কান্নায় ভেঙে পড়ল। নিধির কথাগুলো সন্দেহজনক মনে হলো বোনকে নিয়ে। নিজে জল্পনা কল্পনা বাদ দিয়ে প্রশ্ন করলেন, তোমার সৎ বোন তোমার থেকে বড়। তোমার সৎ বোন তোমার থেকে কিভাবে বড় হয়? স্বার্থ ছাড়া কেউ কদমই ফেলে না। আমার বাবাও স্বার্থ ছাড়া কদম ফেলেন না। যখন তিতিরের জন্ম হয় তখন সৎমা খুব অসুস্থ হয়ে পড়েন। আমার মা ছিল একদম গরিব ঘরের মেয়ে। একবেলা খেতে পারলে অন্যবেলা খেতে পারতো না। তখন মায়ের ওপর চোখ পড়ে বাবার। সৎমাকে দেখাশোনা করার জন্য মাকে বিয়ে করেন। মা রাজি হয়ে যান 2 বেলা 2 মুঠো খাবারের জন্য। গ্রামে কারো কাছে কাজের জন্য গেলে সবাই খারাপ নজরে দেখত। এক প্রকার বাধ্য হয়ে সতীনের সাথে ঘর করতে রাজি হয়ে যান। 2 বছর পর মায়ের কোল আলো করে আমি আসি। আমাকে পৃথিবীর আলো দেখাতে পারলেও তিনি আর পৃথিবীর আলো দেখাতে পারলেন না। জন্ম দিয়েই মারা গেলেন। আমার স্থান হলো নানির বাসায়। অনেক কষ্টে আমায় মানুষ করেন। একদিন মহান আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেলেন। স্থান হলো সৎ মায়ের ঘরে। শুরু হলো শারীরিক মানসিক অত্যাচার। তবুও সব কিছু মুখ বুজে সহ্য করে নিয়েছি। সব সীমা অতিক্রম করে আমাকে শেষ পর্যন্ত বিক্রি করে দিলেন নিষিদ্ধ পল্লীতে। নিধি আর কিছু বলতে পারল না।
চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, কোনো বাধা মানছে না। হাসি খুশি মেয়েটার জীবনের উপর দিয়ে অনেক কালবৈশাখী ঝড় বয়ে গেছে, প্রতিবারই ভেঙে পড়েছে। ঠিক তখন মহান সৃষ্টিকর্তা কারোর মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিধি কান্না করতে করতে হিচকি উঠে যায়। পুরানো কথাগুলো গায়ে কাঁটা দিল। সায়া চৌধুরী আলতো করে জড়িয়ে ধরে বললেন, এখানে তোমার কোনো ভয় নেই। তুমি এখানে মুক্তোর বোন এবং আমার মেয়ে হয়েই থাকবে। তোমার স্বপ্ন হলো নিজেকে গড়ে তোলা, মানুষকে ভালো পথে ফিরিয়ে আনতে হবে, পাপীদের শাস্তির ব্যবস্থা করতে হবে। নিধি কোনো কথা বলতে পারছে না, একটা ঘোরের মধ্যে রয়েছে। ভয়ে সব সত্য কথা বলে দিয়েছে। সত্য যতই তিক্ত হোক মেনে নেওয়া উচিত। মিথ্যার মায়া যায়, সত্যকে ঢেকে রাখা যায় না। একদিন না একদিন সামনে আসতেই হলো। পতিতা বইয়ের কি দূরে ঠেলে দিবে? নিষিদ্ধ পরিতে কারোর সাথে বিছানা শেয়ার করেনি, তবুও কি তার গায়ে কলঙ্কের কালি লাগবে? মানব সমাজ মানুষকে টেনে নিচে নামাতে পারে? যদি হয় মেয়ে, তাহলে কোনো কথাই নেই। কখনো কাউকে ভালো নজরে দেখতে পারে না। নিধি এখনও কান্না করে যাচ্ছে। সায়া চৌধুরী কি বলবে বুঝতে পারছেন না। একটা নিষ্পাপ মেয়ের সাথে কত বড় দুর্ঘটনা ঘটে গেছে। ভাবতেই নিজের চোখের পাতা ভিজে এলো। ইচ্ছা করছে শক্ত করে বুকের মধ্যে আগলে রাখতে। মায়ের কোমলতা লুকিয়ে গম্ভীর রাগী গলায় বললেন, কান্না বন্ধ করো। আমার সামনে অহেতুক চোখে জল ফেলবে না। পাপীদের যদি শাস্তি দিতে চাইলে চোখ জল মুছে ফেলো, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। হাতে তুলে নিতে হবে ধ্বংসের হাতিয়ার। নিধি চোখের অশ্রু মুছে ফেলল, তবুও অশ্রু বাদ মানছে না। সবকিছু যেন কিশোরী মনের প্রতিচ্ছবি হচ্ছে। মেয়েদের দুর্বলতা, চোখের অশ্রু, আর সে কান্না করবে না। ভেজা গলায় বলল, আমাকে গ্রামে পাঠিয়ে দিবেন না। আমি বাসায় সব কাজ করে দেব, তার বিনিময়ে আমাকে এক কোণায় ঠাঁই দেন। গ্রামে ফিরে গেলে আমার নামের কলঙ্ক ছড়িয়ে দিবে। আমার এত বড় ক্ষতি করবেন না। তোমাকে গ্রামে যেতে হবে না, তুমি এখানেই থাকবে। তোমার কাজের বিষয়ে তোমার সাথে পরে কথা হবে। এখন তুমি আসতে পারো। নিধি কথা না বাড়িয়ে চলে গেল। তিথি আপুর সাথে কিছুক্ষণ গল্প করলো। সায়া চৌধুরীর জন্য গরম তেল নিয়ে আসলো। গরম তেল মালিশ করলো, ভাঙা পায়ের অবস্থা উন্নতি হবে বলে। সায়া চৌধুরী চোখের পাতা বন্ধ করে শুয়ে আছেন। নিধি ধীর পায়ে রুমে প্রবেশ করে বলল, আমি আপনার পায়ে তেল মালিশ করে দেবো ম্যাম। তেল মালিশ করলে অনেকটা উন্নতি হবে। আপনার পা ঠিক করার দায়িত্ব আজ থেকে আমার। সায়া চৌধুরী কিছু বলতে নিয়েও বললেন না। কিন্তু জানেন পা নিয়ে কত কষ্টে আছেন। অবশ্য নিজের অলসতার জন্যই ঠিক হয়নি, কাউকে সঙ্গী হিসেবে পায়নি হাঁটার জন্য, কেউ সাহসও জোগায়নি। সায়া চৌধুরী সম্মতি পেয়ে নিধি পরম সুখে পায়ে তেল মালিশ করে দিল। ব্যথা পেলেও সহ্য করে নিলেন। শাওন অফিস থেকে ফিরে নিধিকে ডাইনিং রুমে দেখতে পেল। বাচ্চাদের মতন কার্টুন সিরিজ দেখছে। নিধির দিকে তাকিয়ে এসে দেখলো এখনও শার্ট প্যান্ট পরিধান করে আছে। বুঝতে বাকি রইল না তার পড়ার জন্য কিছুই নেই। শাওন চৌধুরী নিধির সামনে দেওয়ালের মতো দাঁড়ালো। নিধিকে কিছু বলার সুযোগ না দিয়ে রিমোট নিয়ে টিভি অফ করে দিল। নিধি কিছু বলার আগেই শাওন বলল, আমার সাথে চলো, তোমাকে এক জায়গায় নিয়ে যাব। শাওনের কথা শুনে নিধির অন্তরাত্মা কেঁপে উঠল। তার সাথে খারাপ কিছু করবে না তো? নিধির উত্তরের পরোয়া না করে নিধির হাত ধরে বাইরে নিয়ে আসে। ভয়ে নিধি কথা বলতে পারছে না। কাঁপা কাঁপা ওষ্ঠে অস্পষ্টভাবে বলল, আমি আপনার সাথে যাব না স্যার। আমাকে আপনি। নিধিকে থামিয়ে চোখ বড় করে গম্ভীর কণ্ঠে বলল, কোনো কথা নাই, চুপচাপ বসো। নিধি গাড়িতে বসে আল্লাহর নাম স্মরণ করছে। বিপদে একমাত্র ভরসা হলেন মহান আল্লাহ তাআলা। শাওন চৌধুরী কিছু বলার সাহস হচ্ছে না। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। আর কি কোনো গাড়ি ছিল না? শেষে কি না শাওন চৌধুরীর বাড়ির গাড়িতে জায়গা হলো? শুধু গাড়িতে নয়, বাড়িতে জায়গা হয়ে গেছে। নিধি উদাস মন নিয়ে আকাশ পাতাল এক করে ভেবে যাচ্ছে। তার প্রশ্নের উত্তর মাথায় আসছে না। শাওন চৌধুরী তাকে কোথায় নিয়ে যাবে? নিধির মাথায় দুষ্ট বুদ্ধি উঁকে দিল। শাওনকে ভাইয়া বলে ডাকতে পারে, শাওনের রিয়াক্ট দেখার জন্য। নিধি মলিন কণ্ঠে বলল, ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? ভাইয়া শব্দটা শাওনের কর্ণধারে পৌঁছাতেই গাড়ি ব্রেক কষে। নিধির সামনের দিকে ঝুঁকে পড়ে। গাড়িতে মাথা ঠেকার আগেই শাওন হাতে মাথা ঠেকে।
নিধি ভয়ে ভয়ে বলল, এইভাবে মাঝ রাস্তায় কেউ ব্রেক করে? পাগল হয়েছেন? নিধির কণ্ঠে ভয়ের ছাপ দেখা যাচ্ছে, কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে সে বিরল পরিমাণ ভয় পায়নি। শাওন কাশি দিয়ে গলা পরিষ্কার করে নিল, রাগ মিশ্রিত কণ্ঠে বলল, তুমি আমার বাবার কত নম্বর সন্তান? তুমি আমার বাবার বংশধর কবে হলে? আমাকে তোমার ভাইয়া মনে হয়? শাওনের শান্ত রাগ দেখে নিধি ঘাবড়ে যায়। ভাইয়ার শব্দে শাওন চৌধুরীর অ্যালার্জি নেই তো? অ্যালার্জি থাকলে মুগ্ধ ভাইয়া যখন শাওন চৌধুরীকে ভাইয়া বলে ডাকছিল তখন তো এমন রিয়াক্ট করেননি। নিধি আমতা আমতা করে বলল, মুসলমান পরস্পরের পরের ভাই, সেই সূত্রে ধরে আমি আপনাকে ভাইয়া বলে সম্বোধন করেছি। আমি তো ভুলে গেছি, মেয়ে মানুষ ছেলেদের পোশাক পরলে ছেলে হয়ে যায়। তুমি এখন ছেলে, তাহলে তুমি আমার সাথে ঘুমাতে পারো। আজ রাতে একসাথে বিছানায় শেয়ার করব, কারণ আমরা ভাই ভাই। শাওনের ঠোঁটে কোণে দুষ্টু হাসির রেখা। লোকটা জীবনেও ভালো হবে না। মেয়ে মানুষ দেখলেই মাথায় বাজে চিন্তা আসে। নিধি রাগে লজ্জায় আর কথা বাড়ালো না। সিটে হেলান দিয়ে আঁখি বুজে রয়েছে নিধি। শাওন বারবার আর চোখে নিধিকে দেখে যাচ্ছে। গাড়ি থামে শপিং মলের সামনে। নিধি চকিত হয়ে বলল, আমরা এখানে কেন এসেছি? এত বড় শপিং মল? এখানে আমরা ডান্স করতে এসেছি, আমরা নতুন ইতিহাস সৃষ্টি করতে এসেছি। শপিং মলে মানুষ কিসের জন্য আসে? আপনি কি ভালোভাবে কথা বলতে পারেন না? একটা অপরিচিত মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না? মিস অপরিচিতা, আমি আপনাকে যুগান্তর থেকে চিনি। এখন কথা না বাড়িয়ে ভিতরে যাওয়া যাক। শাওনের কথা নিজে বুঝতে পারলো না। ছোট কিশোরীর মন বুঝতে পারলো না যুগান্তর কি। মানে শাওন চৌধুরী অপরিচিতাকে অনেক আগে থেকেই চেনে। আমি তো অপরিচিতা নয়, আমার নাম তাসফিয়া নিধি। প্রশ্ন করতে গিয়েও থেমে যায়। বিপদ ঘটে সিঁড়ির লিফটে। জীবনে প্রথম সিঁড়ির লিফট দেখছে। কিভাবে উঠতে হবে বুঝতে পারছে না। মানুষ খুব সহজেই উঠে পড়ছে, নিধি পারছে না কেন? খুব ভয় লাগছে। নিধি সকল জল্পনা কল্পনা একদিকে রেখে বলল, চলেন, আমরা অন্য সিঁড়ি দিয়ে উপরে উঠবো। এমন উড়ন্ত সিঁড়িতে উঠবো না। শাওন বিষয়টা বুঝতে পারল। নিধি ভয় পাচ্ছে। কোনো কিছু না ভেবে শাওন নিধিকে পাঁজা কোলা করে সিঁড়িতে উঠে পড়ে। নিধির চোখ কলকাতার রসগোল্লার মতন রূপ নেয়। অসভ্য শাওন চৌধুরী ছলে বলে নিধিকে স্পর্শ করতে যাচ্ছে। এত মানুষের মধ্যে রাজাটুকুও নেই, একটা লোক তো বলেই ফেলল। শাওন চৌধুরী মুচকি হাসলেন, কোনো জবাব দিলেন না। নিধি কিছু বলতে নিলে চোখ পাকিয়ে থামিয়ে দিলেন। নিধিকে একদম শপিং মলের ভেতরে নামিয়ে দেন। লোকটার গায়ে শক্তি আছে বলতে হবে। শাওন নিজে পছন্দ মতো ড্রেস কিনে নিধিকে দিলেন। নিধির লজ্জায় শাওনের দিকে তাকাতে পারছে না। শপিং শেষে খাবারের জন্য নিধিকে বললে জবাবে না বলে দেয়। শাওন আর জোর করেনি। গাড়িতে উঠেই নিধি ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আপনার মতো অসভ্য লোক দুইটো নেই। আমার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পরবর্তীতে আমাকে স্পর্শ করার চেষ্টা করলে হাত কেটে দেব। শাওন কোনো জবাব দিল না। নিধির চোখের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। এতে নিধির রাগ কয়েক গুণ বেড়ে গেল। মনে মনে শাওনের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে বাড়ি ফেরে। ছোট নিধি বাচ্চাদের মতো এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। খোলা কেশগুলো সমস্ত মুখে ছড়িয়ে আছে। শাওন নিধির পাশে বসে সযত্নে কেশগুলো কানের কাছে গুঁজে দিচ্ছে। অপলক দৃষ্টিতে পলকহীন নয়নে দেখতে প্রিয় ব্যস্ত প্রিয়সীকে। ভালোবাসার বাঁধনে আটকা পড়েছে। প্রথম দেখায় এত ভালো লাগবে বুঝতে পারিনি। মিশে গেছে হৃদয়ের গহীনে। আবছা আলোয় মায়াবী লাগছে। নিধির কপালে ওষ্ঠ স্পর্শ করে শাওন সায়া চৌধুরীর রুমে আসে। সায়রা চৌধুরী বসে বসে মীর মাশরাফ হোসেনের বিখ্যাত উপন্যাস বিষাদ বন্ধু পড়তে ব্যস্ত। মায়ের কাছে আসা হয় না শাওনের। দিনের বেলা কাজে ব্যস্ত থাকে। রাতের আলো পড়তেই নিষিদ্ধ পল্লী বা অকটেন পার্টিতে স্থান হয়। শাওনকে বাড়িতে দেখে অবাক হন সায়া চৌধুরী। চকিত গলায় বললেন, আজ তোমাকে বাড়িতে দেখতে পারবো ভাবতেই পারিনি। তুমি বাইরে যাওনি? তোমার পাশে রিকন্স পড়িয়াও বাড়িতে রাখা যাবে না। রাতের শেষ প্রহরে খুঁজে আনতে হয় মুগ্ধকে দিয়ে। মা, আমি রাতে আর বাইরে যাব না। যার ঘরে পূর্ণিমার আলো থাকে সে বাইরে যাবে কেন? আমার ঘরে আমার পূর্ণিমার চাঁদ চলে এসেছে।
সায়া চৌধুরী ভ্রু কুঁচকে ছেলের দিকে তাকান। ছেলের কথা বুঝতে পারলেন না। শাওন মায়ের কোলে মাথা রেখে বলল, মা, তোমার ছেলে পিচ্ছি মেয়ের প্রেমে পড়ে গেছে, তার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে। পিচ্ছি মেয়েটা কি তোমার ছেলের মনের কথা বুঝতে পারবে? বাসবে কি ভালো আমায়? সায়া চৌধুরী আরও অবাক হন। তিনি নিজের কর্ণকে বিশ্বাস করতেই পারছেন না। সত্যি শুনছেন তো? তার ছেলে যে মেয়েদের দুচোখে দেখতে পারতো না, সেই ছেলে মেয়ের প্রেমে পড়েছে, তাও আবার বাচ্চা মেয়ের। তার কাছে মেয়ে মানুষ শুধু ভোগের বস্তু ছিল। সায়া চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন, মেয়েটা কে যার প্রেমে আমার ছেলে হাবুডুবু খাচ্ছে? কে আমার ছেলের মনে ভালোবাসার বীজ রোপণ করে? তোমার সাথে পরিচয় করানো হয়নি। আজ আমাদের বাড়িতে নিধি নামের একটা মেয়ে এসেছে। সেই বাচ্চা মেয়েটা তোমার ছেলের মনের জয় করে নিয়েছে। এক পলক দেখাই তোমার ছেলের মন কালবৈশাখীর ঝড় বয়ে গেছে, সব কিছু তছনছ করে দিয়েছে। তার প্রতি তোমার ছেলের মোহ নয়, বরং ভালোবাসা কাজ করে। সায়া চৌধুরী ছেলের কথায় সন্তুষ্ট হতে পারলেন না। নিধি ছাড়া অন্য কেউ হলে এখনই বিয়ের ব্যবস্থা করতেন। গম্ভীর কণ্ঠে বললেন, আমার সাথে পরিচিত হয়েছে তোমার থেকে মিনিমাম 15 বছরের ছোট হবে নিধি। তোমার ভালোবাসা পূর্ণতা পেতে অনেক বছর লেগে যাবে। ততদিন নিধি তোমার জন্য অপেক্ষা করবে না, তোমার বয়স থেমে থাকবে না। আমি চাই তুমি নিধিকে ভুলে যাও। সায়া চৌধুরীর কথায় শাওনের রক্ত গরম হয়ে গেল। মাথা তুলে কঠিন কণ্ঠে জবাব দিল, আমি বিয়ে করলে নিধিকেই করব। নিধিকে ছাড়া কাউকে বিয়ে করব না। কেউ আমার কাছ থেকে আলাদা করতে পারবে না, তুমিও পারবে না। আমার ভালোবাসার জন্য আমি সারা জীবন অপেক্ষা করব। নিজেকে তার যোগ্য করে তুলব। তার ভালোবাসা পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি। শাওন, আমি তোমাকে তেমন ভাবে বলতে চাইনি। আমি জানি নিধি খুব ভালো মেয়ে। আমি মানুষ চিনতে ভুল করিনি। তোমাদের বয়সের পার্থক্য দেখছো? তোমার হাঁটুর বয়সী নিধি। নিধিকে বাড়ির বউ হিসেবে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। তোমারও তাকে অনেক ভালো লেগেছে। কোনো কথা নাই মা, তুমি ভালো করেই জানো আমার চাওয়াটা কত খারাপ। আমার সামনে বাধা হয়ে দাঁড়ালে আমি কাউকে পরোয়া করি না। তার থেকে বরং তোমরা নিধিকে মেনে নাও। আমি কাল নিধিকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব। কাউকে আমার নিধিকে ছোট করার সুযোগ দেব না। আর হ্যাঁ, তার পরিচয় আমার কাছে বড় কিছু না। কোনো আপত্তি থাকলে আমি নিধিকে নিয়ে দূরে কোথাও চলে যাব। কথা না বাড়িয়ে হনহনিয়ে সায়া চৌধুরীর রুম থেকে প্রস্থান করে। সায়া চৌধুরীর ছেলের সামনে কঠোর হলেও মনে মনে অনেক খুশি। তার ছেলেটা ভালোবাসার বাঁধনে আটকা পড়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন যেন নিধি তার ছেলের ভালোবাসা বুঝতে পারে। নিধির চোখ পেয়ে শাওনকে দেখতে পেল, তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। নিধির চোখ আটকে যায় শাওনকে দেখে। মুগ্ধ নয়নে শাওনকে দেখে। ঠোঁটের কোণে সবসময় হাসি লেগে থাকে, যা নিধির খুব ভালো লাগে। কিন্তু শাওন চৌধুরীর রুমে কি করছে? নিধি বুঝতে পেরে তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে কঠিন গলায় বলল, আপনি এখানে কি করছেন? রুমে আসলেন কিভাবে? ফ্রেশ হয়ে আসো, তোমার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছি। তোমার ত্রন্দা কাটলে তাড়াতাড়ি করো, তোমাকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাব। নিধি যেন নিজের হাতে চাঁদ পেল। এক দৌড়ে ফ্রেশ হতে চলে গেল। অনেক স্বপ্ন, লেখাপড়া করে ডাক্তার হবে, গরিব মানুষকে বিনা টাকায় চিকিৎসা করবে, তার স্বপ্ন পূরণ হতে চলেছে। শাওন নিধির পাগলামি দেখে মুচকি হেসে মনে মনে বলল, তোমার প্রেমে পাগল আমি। তুমি না চাইলেও তোমার কাছে আসবো, তুমি না চাইলেও তোমায় ভালোবাসবো, যত্নে আঁকলে রাখবো তোমায়। আমার সবটুকু ভালোবাসা শুধু তোমার জন্য। খুব ভালোবাসি পিচ্ছি।